তোমরা বলো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ। স্যার দেখা যাচ্ছে। বেশ, তোমরা একটা কাজ করো, একবার সিলেবাসটার দিকে নজর দাও একবার। দেখো, তোমাদের এইটা হচ্ছে কেমিস্ট্রি সিলেবাস। তোমরা দেখো এখানে কিন্তু স্পষ্টত লেখা আছে এটা কেমিস্ট্রি নয়, এটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দেখো, তোমাদের কেমিস্ট্রি লেভেলটা হচ্ছে হাই স্কুল লেভেল কেমিস্ট্রি তোমাকে দিয়েছে। আর যেটা আমাদের বেসিক্যালি পড়তে হবে, একবার সিলেবাসটার দিকে তাকিয়ে দেখো তোমরা যে আমাদের কতগুলো চ্যাপ্টার রয়েছে। একবার দেখো, অ্যাটমিক স্ট্রাকচার ফার্স্ট চ্যাপ্টার, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন, তিনটে জিনিস ওরা একসঙ্গে আমাদেরকে দিয়েছে। নামই একটা ইউনিট, কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার ইটসেলফ ভাস্ট চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং, সলিউশন, প্রত্যেকটার কিছু স্পেসিফিক পার্ট ওরা পড়তে বলেছে আমাকে। তার জন্য আমরা হয়তো একটু অল্প সময় করে নিতে পারবো। দেন ওয়াটার বলে একটা চ্যাপ্টার রয়েছে। এবার ওয়াটার চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9th লেভেলে পড়েছিলে, এবার একটুখানি ডিটেলসে পড়তে হবে। এবং এই চ্যাপ্টারটা একটুখানি মেমোরাইজেবল চ্যাপ্টার, তোমার অনেক প্রসেসগুলো। বাট ইউনিট 1 পুরো কনসেপচুয়াল চ্যাপ্টার। ইউনিট 1 পুরো কনসেপচুয়াল চ্যাপ্টার। তারপরে দেখো, তোমাদের ইউনিট 3 রয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এখানে তুমি যেগুলো অনেকগুলো পার্ট পড়বে, পোর্টল্যান্ড সিমেন্ট থেকে শুরু করে, পলিমার থেকে শুরু করে আমাদের অ্যাপ্লিকেশন শিখবে কম্পাউন্ডগুলো। তারপরে তোমার মেটালগুলোকে কী করে আমরা এক্সট্র্যাক্ট করি, অর্থাৎ মিনারেল ওর্স, যেগুলো আমরা ক্লাস 10th লেভেলে ধাতুবিদ্যা বলে চ্যাপ্টার পড়েছিলাম, সেটাই ভাবতে পারো আর কি। 4 নম্বর চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে কেমিস্ট্রি অফ ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস। এটাও কনসেপচুয়াল ঠিকঠাক নয় আর কি, অনেক কিছু ইনফরমেটিভ চ্যাপ্টার। আর লাস্ট একটা চ্যাপ্টার আমাদের রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, এবং ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু পুরো কনসেপ্ট। ঠিক আছে, এবার তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি জিলেটের জন্য লাগবে। আর এই যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমি বললাম তোমাকে, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, সলিউশন, এটাও তোমাদের জিলেটের জন্য লাগবে। সিলেবাসটা সবাই দেখলে কি কি আছে না আছে? সকলে সিলেবাসটা বুঝতে পারলে কি আছে না আছে আমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার একটুখানি সিলেবাসটার দিকে নজর দাও। ধরো, তোমাকে আমি এই কটা একবার তোমাকে বলি। আজ একটু শক্ত পার্টটা নেই, আজকে প্রথম দিন একটু শক্ত দিয়ে শুরু করে দিলাম না। কোনটা বলো তো? তবে তিনটে পার্ট ছিল, একটা অ্যাটমিক স্ট্রাকচার, একটা কেমিক্যাল বন্ডিং, একটা সলিউশন। আমি চাইছি যে তোমরা একটুখানি 10th লেভেলে যে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলে সেটা তোমরা একটু রিভিশন করে আসো। যার কলেজে পড়া হয়ে গেছে সে একটু তার টিচারের খাতাটা, কপিটা একটু দেখো। ওকে? আর অ্যাটমিক স্ট্রাকচার পড়ানোর পরে আমরা কেমিক্যাল বন্ডিংয়ে যেতে পারবো, কিন্তু সলিউশনের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, যেটাকে আমরা দ্রবণ বলতাম ক্লাস 9th লেভেলে। তার দেখো এইটুকু পার্ট রয়েছে একদম। দেখো, আমি লাস্টে বক্স করছি। সলিউশনের মধ্যে আমাদের কী কী পড়তে হবে: আইডিয়া অফ সলিউট, সলভেন্ট, সলিউশন, মেথড টু এক্সপ্রেশন কনসেন্ট্রেশন অফ সলিউশন, দ্যাট ইজ প্রথমটা মোলারিটি পড়বো। তারপরে পিপিএম, মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, আর মোল ফ্রাকশন। এই কটা কনসেপ্ট রয়েছে। কথাটা বুঝতে পারলে কি কি পড়বো তাহলে আমরা একবার? দেখো, টপিকসগুলো আমি তোকে লিখে দিই, হয়তো বুঝতে পারবে তাহলে ভালো করে। সলিউশন দিয়ে তাহলে স্টার্ট করি আমরা, কারো কোনো সমস্যা নেই? সলিউশন প্রথমে আমরা কি করবো বলো তো? প্রত্যেকটা টার্মকে আমরা জানবো। সলিউট জানবো, সলভেন্ট জানবো, সলিউশন জানবো। তারপরে আমরা কনসেন্ট্রেশন টার্ম শিখব। প্রথমটা আমাদের দেয়া ছিল মোলারিটি, তারপরে আমাদের ছিল পিপিএম, দেন দেখো লেখা আছে মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, আর মোল ফ্রাকশন। মাস পার্সেন্টেজ, তোমরা সব লেখা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মোল ফ্রাকশন। আজকে তোমাদের
বেশ, তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাই। একটা কথা আমাকে বলো দেখি, সলিউশন কি? তোমরা অ্যাকচুয়ালি দ্রবণ বলতে কি বোঝো তোমরা? কেউ বলতে পারবে? কেউ একজন? দ্রাব আর দ্রাবকের মিশ্রণকে দ্রবণ বলো। এই দ্রাব আর দ্রাবকের মিশ্রণকে দ্রবণ বলা, একদম ঠিকই বলেছো। আর আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি, তুমি কি করে দেখে আইডেন্টিফাই করবে কোনটা দ্রাব আর কোনটা দ্রাবক? দ্রাবক হচ্ছে মানে যেটার মধ্যে দ্রাবটা দ্রবীভূত হয়। তাহলে তুমি ধরো, আমি তোমাকে বলছি, মাতালরা যে মদটা খায় জলের সঙ্গে মদ মিশিয়ে, কোনটা দ্রাব কোনটা দ্রাবক কি করে বুঝবে? দ্রাবক হচ্ছে জল আর দ্রাব হচ্ছে মদ। তাহলে এবার সিম্পলিফাই করে দাও, তাহলে দ্রাবক কি দেখে বুঝবো আমি? দ্রাবক মানে বেশি পরিমাণ যেটা থাকে সেটাকে দ্রাবক বলে, আর দ্রাবটা অল্প থাকে। আমি এটাই শুনতে চাইছিলাম আর কি, এটাই শুনতে চাইছিলাম। তুমি সবাই শুনলে কি অ্যান্সারটা দিল? হ্যাঁ স্যার। কি বললো একজন রিপিট করো, কি বললো? যে শুনলে একজন রিপিট করো। ঠিক আছে, আমি বলে দিই একবার। দেখো, আমরা দুটো জিনিস ছোটবেলায় পড়তাম তো। আমরা ছোটবেলায় পড়তাম, এইভাবে পড়তাম, দেখো, দ্রাব প্লাস দ্রাবক সমান দ্রবণ। একটু বড়বেলায় আমরা প্যাটার্নটা চেঞ্জ করে নেবো। আমরা প্রথমে লিখবো দ্রাবক, ইচ্ছাকৃতভাবেই লিখবো, একই ব্যাপার, প্লাস দ্রাব সমান সমান আমাদের তৈরি হয়ে গেল দ্রবণ। দেখো, এই দ্রাবককে আমরা ইংরেজিতে বলি আমরা কি না সলভেন্ট, দ্রাবকে আমরা বলি কি সলিউট। এই দুটো যখন অ্যাড হয় তখন তৈরি হয়ে যায় আমাদের কি না সলিউশন। তার মানে আমি স্পষ্ট বলতে পারি, একটা সলভেন্টের মধ্যে আমি যদি সলিউট অ্যাড করে দিই, মানে আমি যদি সলিউটটা অ্যাড করে দিই এখানে, তাহলে আমাদের কি তৈরি হয় বলো তো? একটা সলিউশন তৈরি। বলো, সবাই বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। বেশ, এবার একটা লজিক বোঝার চেষ্টা করো। বলছি যে দ্রাবকে কটা অ্যালফাবেট আছে? একটা, দুটো, তিনটে। আর দ্রাবে দেখো দুটো অ্যালফাবেট আছে। বা যদি ইংরাজি প্রোনাউন্সিয়েশন নাও, তাহলে দেখো সলভেন্ট মানে মোট 7টা অ্যালফাবেট, আর সলিউট মানে দেখো তো মোট 6টা অ্যালফাবেট। তার মানে তুমি সংক্ষেপে বলে দিলে যে স্যার, দ্রাবক তাকে বলা হয় যার দ্রবণে যার পরিমাণ বেশি থাকে। তার মানে তোমার কি তাহলে এটা কত থাকে বলো তো? না নিশ্চয়ই, তাহলে দ্রাবক কি থাকবে? দ্রাবটা আমাদের কম থাকবে। এর উল্টো করে নেবো, বলে এটুকু সবার ক্লিয়ার? সেই জন্য রেসপন্স করবে, এটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে। সেই জন্য স্যার, তুমি জানো হ্যাঁ স্যার। ক্লাসে যে ছেলেটি বা মেয়েটি বেশি মার্কস পায় তার রোল নাম্বার কত হয়? বলো কত হয়? যে ক্লাসে টপ করে মার্কসে তার রোল নাম্বার কত হয়? তাহলে দেখো, এর প্রাপ্ত মার্কস হচ্ছে 7, এর প্রাপ্ত মার্কস 6, তাহলে এর দ্রাবককে আমি অলওয়েজ 1 নাম্বার রোল দিয়ে প্রকাশ করব, আর দ্রাবকে আমরা 2 নাম্বার দিয়ে প্রকাশ করব। বা যদি কারো 1 2 পছন্দ না হয়, তাহলে দ্রাবককে এ দিয়ে প্রকাশ করবে, আর সলিউট অর্থাৎ দ্রাবকে বি দিয়ে প্রকাশ করবে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমরা 1 মানি সলভেন্ট বুঝবো, আর 2 মানি আমরা তাহলে কি বুঝবো বলো তো? আমি লিখে দিলাম এখানটা করে আমি, যে এরপর আমরা যত কিছুতে এগোবে সব জায়গাতে আমি সলভেন্ট মানে 1 লিখবো, আর আমি সলিউট মানে আমি 2 লিখবো। আশা করি এটুকু সবার বোঝা গেছে, কোনো সমস্যা হয়নি। এবার দেখো, যে ধরো আমি তোমাকে বলি, আমি সলিউট আর সলভেন্ট যখন মেশাবো, তখন তুমি বলেছিলে যে সলিউশন তৈরি হবে। আমার লক্ষ্য ফিজিক্যাল স্টেট
অফ সলিউশন মেজার করা। ঠিক আছে, এক্সাম্পল তোমরা বই থেকেও পেয়ে যাবে, নাহলে আমি অবশ্যই পিডিএফ পাঠিয়ে দেবো এক্সাম্পল। একটু লক্ষ্য করে চেষ্টা করো একবার। ধরো সাপোজ আমি সলিউটটা কি নিচ্ছি, একবার গ্যাস নিচ্ছি, একবার লিকুইড নিচ্ছি, একবার সলিড নিচ্ছি, আর সলভেন্টটা এক্ষেত্রে আমি 3বারই কি নিলাম, গ্যাস নিলাম। তাহলে যে মিক্সচারটা তৈরি হবে, অর্থাৎ যে সলিউশনটা তৈরি হচ্ছে, তার ফিজিক্যাল স্টেট অলওয়েজ কি হচ্ছে, গ্যাস। তার মানে তুমি বুঝে গেলে যে একটা সলিউশনের ফিজিক্যাল স্টেট ডিপেন্ডস অন দ্য নেচার অফ সলভেন্ট। সলভেন্টের যা নেচার হবে সেটাই সেই সলিউশনের ফিজিক্যাল স্টেট হবে। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে সকলে? হ্যাঁ স্যার। বেশ, গ্যাস আর গ্যাসের সলিউশনের এক্সাম্পল বলো। বলে স্যার আমরা জানি এয়ার, কারণ এয়ার হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবার মিক্সচার, তাই তো। আর গ্যাস আর লিকুইডের মিক্সচার কেউ বলতে পারবে? স্যার খুব গরম পড়েছে এবছর, পড়েছিল, হিউমিডিটি, তাই তো। হিউমিডিটি মানে কি বলতো, ওয়াটার ভেপার ইন দ্য এয়ার। ঠিক আছে। আর ধরো গ্যাস আর সলিডের মিক্সচার কেউ বলতে পারবে? স্যার আমরা পড়ে এসেছিলাম অনেকবার সাবলিমেশন, ঊর্ধ্বপাতন জিনিসটা, তার মানে সেখান থেকেই কনসেপ্ট নিয়ে বলো। ক্যাম্ফোর, ক্যাম্ফোর মানে কর্পূর। কর্পূর কোথায়, কর্পূর ভেপারাইজ করে যায় কোথায়, এয়ারের মধ্যে। তাহলে এয়ারটা আমাদের কি, দেখো এয়ারটা আমাদের গ্যাস, আর ক্যাম্ফোর আমাদের কি, সলিড। দেখো সলিড কোথায় মিশছে, গ্যাসের মধ্যে, তখন তাদের নেচার কি হয়ে যাচ্ছে, আমাদের গ্যাস হয়ে যাচ্ছে। বলে এটুকু সবাই বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? কারো কিছু জানার আছে এখান থেকে? স্যার হিউম্যানিটিটা একবার বোঝাবেন? বলো। আরেকবার এটা বুঝিয়ে দেবেন। কোনটা বোঝাবো বলো, কোন পার্টটা বাবা? স্যার গ্যাস আর সলিড মিলে স্যার গ্যাসটা কি করে হচ্ছে স্যার? কম্পাউন্ডটা যেটা হচ্ছে ভেপার ইন ক্যাম্ফোর, এয়ার হচ্ছে তো সেটা। কর্পূর খুলে রাখলে কোথায় চলে যায় বলো, কর্পূর উবে যায় তো, হাওয়ায় মিশে যায় তো, হ্যাঁ হয় তো। তাহলে কর্পূরের হ্যাঁ। সঙ্গে কি মিশতে হয়, খুলে রাখা মানে কর্পূরকে কোথায় রাখছো তুমি, এয়ারে রাখছো, আর আচ্ছা। তখন নিজে গ্যাসিয়াস হয়ে যাচ্ছে। তার আগে তো গ্যাসিয়াস তা, তো তাহলে স্যার তার, যেটা বলো। গ্যাসটা যেটা উড়ে যাচ্ছে সেটা, কর্পূরটা যেটা উড়ছে সেটা কি হচ্ছে গ্যাসে? কর্পূরটা এয়ারের সঙ্গে মিশে নিজে ভেপার গ্যাসিয়াস স্টেটে থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা মিশে একটা গ্যাসিয়াস সলিউশন তৈরি করছে। ওকে, বলছি এবার তোমরা বাড়িতে, আমি শিওর যে তোমরা বাড়িতে এবার কি করতে পারো বলো তো, এইভাবে ভাবতে পারো যে স্যার আমি একবার সলিউটটাকে গ্যাস নেব, একবার লিকুইড নেব, আর একবার সলিড নেব, কিন্তু আমরা সলভেন্টটাকে এবার 3বারই আমি কি রেখে দিলাম, লিকুইড রেখে দিলাম। তাহলে এর নেচার কী হবে বলো তো? স্যার এদের নেচার তাহলে কার ওপর ডিপেন্ড করে, স্যার সলভেন্টের নেচারের ওপর, মানে সব লিকুইড হবে। এবার এক্সাম্পল তোমরা নিজেরা করে নিলে, ব্যাপারটা বুঝতে পারছো প্রসেসটা কী করে করছি? বেশ, এবার একটা জিনিস দেখো বা, যে তোমাদের যেটা তোমাদের রয়েছে সিলেবাসে, সেই সিলেবাসে তোমাদের রয়েছে মাস পার্সেন্টেজ রয়েছিল, ভলিউম পার্সেন্টেজ রয়েছে, তারপরে তোমার রয়েছে আমাদের পিপিএম রয়েছে, মোল ফ্রাকশন রয়েছে, আর মোলারিটি রয়েছে। আমি তোমাকে একটা একটা করে বোঝাই, একটু বুঝবে ভালো করে। এইটা একটুখানি নিউমেরিক্যালস আসবে এখান থেকে, পরীক্ষার সময় অঙ্ক করতে দেবে। ঠিক আছে, ধরো তোমার একটা কথা বলি আমি। সাপোজ আমি তোমাকে প্রথম কনসেন্ট্রেশন টার্ম পড়ব, মানে গাঢ়ত্ব প্রকাশের রাশিমালা, কনসেন্ট্রেশনগুলো কার মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করব, সেগুলোর মধ্যেতেই আমাদের ছিল মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, পিপিএম, মোলারিটি, মোল ফ্রাকশন। এগুলো তোমাদের সিলেবাসে এই কটা আছে। এগুলো বাদ দিয়েও কী কী হয় বলো তো, মোলালিটি হয়, ফর্মালিটি হয়, নর্মালিটি হয়। ঠিক আছে, এরপরেও কিন্তু এগুলো হয়, এগুলো দেয়নি, আমাদের এই 5টা পড়তে হবে। আমরা প্রথমটা পড়ব। প্রথমটা কি বলেছিলাম, মাস পার্সেন্টেজ, এটাকে অন্যভাবে বলা হয় অর পার্সেন্ট বাই মাস।
তোমরা পুরো কথা বুঝতে পারছো, শুনতে পাচ্ছো এবং লেখা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, তা দেখো একবার একটা জিনিস বোঝো। প্রথমে আমরা একটা কাজ করে নিই। তুমি বললে যে স্যার আমরা এখনই শিখে এলাম সলভেন্টের মধ্যে আমি যদি সলিউটটা অ্যাড করে দিই তাহলে স্যার আমাদের তৈরি হবে সলিউশন। একে আমরা রোল নাম্বার 1 বলেছিলাম, একে আমরা রোল নাম্বার 2 বলেছিলাম বোঝার সুবিধার্থে। আগে একবার দেখো মাস পার্সেন্টেজের ডেফিনেশন কি। ঠিক আছে, মাস পার্সেন্টেজ ইজ ডিফাইন্ড as the amount of solute in grams present, পার্সেন্টেজ মানে পার্সেন্ট মানে 100 হবে, 100 গ্রামস অফ দ্য সলিউশন। সকলে বুঝতে পারলে কি বললাম? তাহলে আমি তোমাকে এটা এই জায়গাটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইন গ্রাম প্রেজেন্ট ইন 100 গ্রামস অফ দ্য সলিউশন। দেখো তাহলে আমি যদি এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে কীভাবে লিখবো বলো তো একবার। তাহলে তুমি বললে স্যার এটাকে, এই যে ডেফিনেশনটা আপনি লিখলেন সেটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল ফর্মে কনভার্ট করি, অর্থাৎ মাস পার্সেন্টেজ অফ সলিউটকে আমি এইভাবে তো লিখতে পারি যে মাস অফ সলিউশন মধ্যে মাস অফ সলিউট ইন্টু 100-র মধ্যে কত, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। এটুকু বলো, কোনো সমস্যা আছে কিনা কারো? কারো বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার। বেশ, এবার এখানে কয়েকটা ইনফরমেশন এক্সট্রা নোট ডাউন করে রাখো, যখন তোমরা পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সাম দেবে তখন তোমাদের লাগতে পারে। আমি তোমাকে সেগুলো একটুখানি পরপর বলে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে তুমি এটা যদি সিম্পলিফাই করো, অর্থাৎ মাস পার্সেন্টেজ অফ সলিডকে যদি সিম্পলিফাই করো, ওপরে আমাদের কি ছিল? কার স্পিকার অন আছে? অফ করে দাও। মাস অফ সলিউট, আর নিচে ছিল মাস অফ সলিউশন। তুমি এখনই বললে মাস অফ সলিউশন মানে কি গো? মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউট, হ্যাঁ কি না? সলিউশন মানে তো দুটোর কম্বিনেশন। একমত সকলে? বুঝতে পারলে সকলে? স্যার আরেকবার বোঝাবেন এটা? বললাম যে সলিউশন মানে কি, এই তো দেখো না, এই দেখো উপরে লেখা আছে সলিউশন মানে কি, এইটা তো। সলিউশন কি করে তৈরি হয়েছে? এটা প্লাস এটা, তাহলে এর মাস প্লাস যদি এর মাস করে দাও তাহলে সলিউশনে মাস পেয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ। ওটাই তো ভেঙে করলাম। এবার এখানে সলিউশন লিখেছিলাম, এবার সলিউশনটাকে ভেঙে গিয়ে আমি একবার সলভেন্টের মাস বললাম, একবার সলিউটের মাস বললাম। ক্লিয়ার আচ্ছা, হয়েছে? ঠিক আছে। তাহলে তুমি তো এটাকে পুরোটা বুঝতে পারলে। তাহলে কোনো সমস্যা হয়েছে বুঝতে? কোনো সমস্যা? না স্যার, আর স্যার। তাহলে তোমাকে যদি কোনো সময় একটা কোশ্চেন দেয়, ধরো কোশ্চেন দিল, কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই 10% সলিউশন অফ সুগার, তাহলে কি অ্যান্সার লিখবে তোমরা? তাহলে বলো দেখি একবার। তাহলে 10%-এর মধ্যে কী কী লেখা? 10% কি এটা? সলিউশন। কার সলিউশন? সুগারের সলিউশন। মানে এটা মিন করে 10 গ্রাম সুগার আছে, হ্যাঁ কি না বলো? 10 গ্রাম অফ 10 গ্রাম অফ সুগার ইজ প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ সলিউশন। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? তাহলে সবার মোটামুটি মাস পার্সেন্টেজটা ক্লিয়ার। এবার 2 নম্বরে চলে এসো।
2 নাম্বার আমাদের ছিল ভলিউম পার্সেন্টেজ। বাকিদের আমি রেসপন্স পাচ্ছি না, সকলে ক্লাস করছো তো, শুনছো তো? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কারো বুঝতে কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? দেখো একবার ভলিউম পার্সেন্টেজের ডেফিনেশন তাহলে কি হবে, তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভলিউম of solute in ml present in 100 ml of সলিউশন। তোমরা তুমি কি বুঝলে বলো তো? আগেরটার সঙ্গে কি চেঞ্জ হলো স্যার? আগেরটা গ্রামে ছিল, এখানে কিসে এসছে? এমএলএ এসছে। আগেরটা 100 গ্রাম ছিল, এখানে 100 ml এসছে। কারণ ml আসার কারণ কি, আমরা করছি ভলিউম পার্সেন্টেজ। বলো, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার তো সকলে? সকলে হ্যাঁ স্যার। বেশ, তাহলে হ্যাঁ স্যার। আমি ধরো লিখছি, এইভাবে লিখছি আমরা, সলভেন্ট প্লাস সলিউট থেকে তৈরি হয়ে গেল আমাদের সলিউশন। তাহলে বলেছিলে স্যার এর রোল নাম্বার 2 হবে, এর রোল নাম্বার 1 হবে। এবার মনে মনে ভাবো যে এর যদি ভলিউম V1 হয় আর এর যদি ভলিউম V2 হয়, তাহলে আমরা যদি আমাকে কোনো সময় বার করতে বলে যে ভলিউম পার্সেন্টেজ অফ সলিউট বললো, ধরো সলিউট, তাহলে কি হবে তাহলে বলো তো? তাহলে তুমি তখন ফর্মুলা কি লাগাবে? না স্যার এটার ফর্মুলা হচ্ছে, বার করতে বলেছে সলিউটে, তাহলে আমি লিখলাম ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইনটু পার্সেন্ট মানে 100। তাহলে এই ক্ষেত্রে কত বলো তো? সলিউটের ভলিউম কত? 2। আর সলিউশনে কত হবে? না স্যার দুটোকে যোগ করতে হবে, ইনটু 100। বলো ফর্মুলাটা বুঝতে পারলে কি? কোনো সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার চলো, এবার আমরা চলে আসবো পিপিএম। এবার আমরা 3 নাম্বারটা চলে আসবো, পিপিএম। পিপিএম এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? পার্টস পার মিলিয়ন। তোমরা জানো 1 মিলিয়ন মানে কত টাকা? 1 মিলিয়ন মানে 10 লাখ। 10 লাখ টাকা। হ্যাঁ, 10 লাখ মানে 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে তো? বলছে যে আগে একবার ডেফিনেশনটা আমরা লিখে দিই, তারপর বাকিটা কাজকর্ম করছি। বলছে যে এবার দেখো, আমি এভাবে লিখতে পারি, when the solute is present in trace quantities, trace মানে খুব খুব অল্প পরিমাণে, trace quantities, it is convenient to express the concentration in ppm unit, মানে in parts per million unit। তাহলে কেন ইউনিট টেস্ট তুমি বুঝতে পারলে? এবার আমরা ডেফিনেশনটা পড়ি। তুমি লিখতে পারো, স্যার ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য quantity of the solute in grams present, কততে প্রেজেন্ট থাকবে বলো তো? প্রেজেন্ট ইন 10 to the power 6 grams
অফ সলিউশন মানে আগেরটা থেকে কি পার্থক্য পেলে? না স্যার, আগেরটা থেকে আমি কিছু পার্থক্য পাইনি, শুধু এটুকু পার্থক্য পেলাম যে আগেরটা 100 গ্রামের মধ্যে হচ্ছিল, এটা 10⁶ গ্রামের মধ্যে হবে। আর বিশেষ কিছু পার্থক্য স্যার আমি পাইনি, মানে সেই মাস পার্সেন্টেজও যা ছিল এখানেও সেমই এলো, শুধু আগেরটা 100-এর মধ্যে ছিল, এটা হচ্ছে 10⁶ মধ্যে। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হচ্ছে সকলে? এতটা যদি কেউ মনে রাখতে না চাও, তাহলে সে সংক্ষেপে পিপিএম মানে এরকম করে মেমোরাইজ করবে, মানে বুঝে মনে রাখবে যে আমাকে প্রথমে দেখতে হবে কতটা মাস অফ সলিউট রয়েছে, কতটা সলিউশনের মধ্যে রয়েছে, ইন্টু 10⁶ মধ্যে কত থাকবে, তাহলে আমাদের নিউমেরিক্যালস হয়ে যাবে। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার পুরোটা? বেশ, এমরা তাহলে আমাদের দেখো একবার প্রথম দিকে দেখে নাও, তাহলে একবার তোমরা আমাকে একটু রেসপন্স করো একটুখানি যে আমরা সলিউট ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছি, সলভেন্ট বুঝেছি, সলিউশন বুঝেছি, এবং এদের কম্বিনেশন করলে কি কি হয়, এদের এক্সাম্পল, এগুলোকে আমরা বুঝতে পেরেছি, তাদের নেচার কি হয় সলিউশনের। বলো বুঝতে পেরেছো কিনা? সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, কনসেন্ট্রেশন টার্মের মধ্যে আমি শুধুমাত্র মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, আর আমরা কি কি বললাম, পিপিএম পড়েছি। বলছি এই তিনটে সকলের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, আমরা এবার মোল ফ্রাকশন পড়ব, তারপরে লাস্ট আমরা মোলারিটি যাব। আমরা যা পড়লাম এগুলো পড়ে বিশেষ কাজের কিছু হয়নি এখনো, তোমরা যা শিখলে বটে, কিন্তু আমরা আজকে থিওরিটা পড়ে নিলাম, নেক্সট ডে আমরা অঙ্ক করবো এর বেসিসে, তাহলে আমাদের পুরো মাথায় সেট হয়ে যাবে যে কি প্রশ্ন আসতে পারে, কেমন হতে পারে, আমরা কি করে অ্যাপ্লিকেশন করব। 4 নম্বর আমি কি বলছি বলো তো একবার, মোল ফ্রাকশন, বাংলায় কি বলতাম এটাকে আমরা, মূল ভগ্নাংশ। ঠিক আছে, বাংলা মনে রাখার কোনো প্রয়োজন নেই, একবার দেখো কি বোঝাচ্ছি তোমাকে আমি। তুমি সলিউশন কি করে তৈরি করেছো বলো? না স্যার, সলভেন্টের মধ্যে আপনি বললেন যে সলিউট যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে, আমাদের সলিউশন তৈরি হয়ে যাচ্ছে। সলিউটের আমরা রোল নাম্বার 2 নিয়েছিলাম, সলভেন্টের 1 নিয়েছিলাম। এবার তুমি একটু মনে মনে ভাবো, ভালো করে বুঝবে ব্যাপারটা, কিন্তু ধরো W1 গ্রাম সলভেন্টের মধ্যে তুমি W2 গ্রাম সলিউট অ্যাড করে দিয়ে সলিউশনটা তৈরি করেছিলে, আর তুমি যে সলভেন্টটা নিয়েছিলে সেই সলভেন্টটার আণবিক ভর এটা M1। কেন আমি 1 দিচ্ছি তোমরা বুঝতে পারছো? কারণ সলভেন্টকে আমরা 1 নিয়েছি, তাই আমরা এটা নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তুমি এটা এবিও করতে পারতে, তাহলে M1 গ্রাম পার মোল এর আণবিক ভর ধরলাম, তাহলে এর কথা হবে বলো তো মলিকুলার ওয়েটটা M2 গ্রাম পার মোল। এইটুকু কারো সমস্যা আছে নাকি বলো বুঝতে? এটুকু বুঝতে না পারলে আমরা এবার পরে এগিয়ে যাবো আমরা এরপরে। এটুকু কারো ডেটাগুলো তো কোনো বুঝতে প্রবলেম নেই? নেই তো? বলছিলাম স্যার আমাকে আর একটু বুঝিয়ে দিন এটা আমি বললাম যে পুরোটাই। ধরো তুমি এই সলভেন্টের সঙ্গে সলিউট অ্যাড করলে সলিউশন তৈরি করেছো, মনে মনে ভাবো তুমি জলের মধ্যে চিনি গুলেছো দিয়ে দ্রবণ তৈরি করেছো। ধরো তুমি 50 গ্রাম জল নিলে আর 5 গ্রাম চিনি নিলে, তাহলে এই দেখো W1 গ্রাম মানেই হচ্ছে জল আমাদের ক্ষেত্রে, 5 গ্রাম মানে W2 মানে হচ্ছে চিনি, সে দুটোকে যখন মেশালে তখন দ্রবণ তৈরি হলো। এবার যে জলটা নিয়েছিলে তার আণবিক ভর, কারণ জলের সংকেত তো H2O, তাই ওর আণবিক ভর হবে M1 গ্রাম পার মোল, কিছু একটা হবে। আর সলিউট চিনি যেটা নিলে তার আণবিক ভর নিশ্চয়ই আলাদা হবে, যদি চিনির সংকেত C12H22O11, তাই তার ক্ষেত্রে আণবিক ভর ধর আমি M2 ধরলাম। এইটুকু বলো সবার ক্লিয়ার? জাস্ট ডেটা নিয়েছি আমি। হয়েছে? বেশ, আমরা পরে হয়তো শিখবো, বা তোমরা হয়তো জানি না, মোল হয়তো কেউই জানো না, বা অনেকে জানলেও ঠিকঠাক জানো না। মোল বার করার অনেক রকম শর্টকাট নিয়ম রয়েছে, আমি একটা শর্টকাট বলে দিচ্ছি যেটা এখানে লাগবে। সেটা হচ্ছে গিয়ে এখানে আমি যখন নাম্বার অফ মোল বার করব তার শর্টকাট ফর্মুলা, তোমাকে প্রশ্নে যে প্রদত্ত যে মাস দেওয়া থাকবে, অর্থাৎ সাপ্লাইড মাস বাই যে জিনিসটা দেওয়া থাকবে তার মলিকুলার মাস, তাহলেই মোল বেরিয়ে যাবে।
ঠিক আছে, আমরা মোলকে এন দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে বলো তো এই সলভেন্টের জন্য মোলকে আমরা কি লিখবো না স্যার N1 লিখবো। কেন? এটা 1 বলে। তাহলে তার মোল মানে কি স্যার সাপ্লাইড মাস হচ্ছে W1 আর তার মলিকুলার মাস হচ্ছে M1, এত মোল। সেম ওয়েতে সলিউটের ক্ষেত্রে আমাদের মোল সংখ্যা কত হবে স্যার N2 হবে। এক্ষেত্রে সাপ্লাইড মাস হচ্ছে W2 আর মলিকুলার মাস হচ্ছে M2। বলো এটুকু সবাই বুঝতে পারলে কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার দেখো একবার, বলছি যে মোল ফ্রাকশন মানে হচ্ছে গিয়ে মোল ফ্রাকশন, তোমরা যেভাবে ছোটোবেলায় আনুপাতিক ভাগারে অঙ্ক করতে না সেরকম করে ভাবো। মোল ফ্রাকশনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। কী দিয়ে ডিনোট করি বলো তো? এক্স দিয়ে ডিনোট করি। তাহলে এক্স আমি লিখলাম মোল ফ্রাকশন অফ সলভেন্ট। কার বললাম বলো তো? সলভেন্ট। তাহলে তুমি বলবে স্যার এখানটা করে মোল ফ্রাকশন মানে তো আপনি এক্স বললেন, আর সলভেন্ট মানে রোল নাম্বার 1, তাহলে x1। আনুপাতিক ভাগাড় করার সময় কি করতে? দুই বন্ধু 4:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, তাহলে লভ্যাংশ কি করে পাবে? কি করতে? প্রথম বন্ধু পাবে 4/9, দ্বিতীয় বন্ধু 5/9, মনে আছে? মানে নিজের টাকা বাই মোট টাকা। ক্লিয়ার তো? মনে আছে অঙ্কে করতে গো ক্লাস 7-8 থেকে? কেউ করতে না? স্যার রেসপন্স একটু পাচ্ছি। একটু করে মনে পড়তেছে। হ্যাঁ বেশ, দেখো একটু আমি একটু বলে করে মনে দিচ্ছি। পড়তেছে স্যার। বলে দিচ্ছি আমি। মোল ফ্রাকশন অফ সলভেন্ট মানে নিজের মোল। নিজের মোল মানে দেখো তো ওটা কত আছে? 1 নম্বর কম্পোনেন্ট মানে নিজের মোল মানে N1 বাই টোটাল মোল মানে কি N1 প্লাস N2। বল এটা বুঝতে পারলে কিনা? আর মোল ফ্রাকশন অফ সলিউট, মোল ফ্রাকশন মানে এক্স দিয়ে ডিনোট করব, আর সলিউট মানে রোল নাম্বার 2। তাহলে নিজের মোল কত না স্যার N2, টোটাল মোল কত না স্যার N1 প্লাস N2। বলো এটুকু ক্লিয়ার হলো কিনা? ম্যাথ শিখছো, ম্যাথ কেমিস্ট্রি কম, এটা বেসিক্যালি ম্যাথ শিখছো। এবার দেখো, কারণ তোমাদের রেসপন্স পাচ্ছি না, তার মানে আমি এগিয়ে যাওয়াটাই বিচক্ষণতার পরিচয় বলে মনে করছি আমি, তাই আমি এগিয়ে যাচ্ছি। যে তুমি তোমার চিন্তা হলো যে স্যার আমি দুটোকে যোগ করবো x1 প্লাস x2, তাহলে ভ্যালুগুলো পুট করো না। x1 সমান n1 বাই n1 প্লাস n2 আর x2 সমান n2 বাই n1 প্লাস n2। তাহলে এদের লসাগু অর্থাৎ এলসিএম করো। এলসিএম করলে কি হবে? n1 প্লাস n2। তাহলে এদিকে পড়ে থাকবে কি আমাদের n1, ওদিকে পড়ে থাকবে n2, টোটালটা কেটে যাচ্ছে সমান 1 হয়ে গেল। তার মানে তুমি বলে দিলে স্যার যত কম্পোনেন্টগুলোর মোল ফ্রাকশনের সাম হয়ে যাচ্ছে 1। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি কনক্লুশন টানতে পারো স্যার তার মানে একটা সলিউশন তৈরি করার সময় যতগুলো কম্পোনেন্ট থাকুক না কেন, যদি ith কম্পোনেন্টও থাকে তাদের সবার মোল ফ্রাকশন 1 হয়ে যাবে। এখান থেকে তুমি আরেকটা কনক্লুশন টানতে পারো অ্যালজেব্রা করে, যে স্যার x1 সমান হবে 1 মাইনাস x2, বা তুমি বলতে পারো x2 সমান হবে 1 মাইনাস x1। বলো এটুকু বুঝতে কারো প্রবলেম আছে কিনা একবার দেখে নাও। না স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। বেশ, এবার একটা কাজ দেখো। আচ্ছা, কয়েকটা কনক্লুশন দেখো। তোমরা একটা কথা একটু চালাকি বিদ্যে চালাও দেখি, যে স্যার এইখানটা করে আপনি বললেন মোল ফ্রাকশন অফ সলভেন্ট মানে x1। দেখো ওপরেও মোল আছে আর নিচের দুটো ইউনিট যোগ করলে তো মোল হয়ে গেল। তাহলে মোল মোল কেটে গেলে দেখো তার মানে x1 একটা ইউনিটলেস কোয়ান্টিটি। হ্যাঁ কি না বলো? কি বললাম একটা এটা ইউনিটলেস কোয়ান্টিটি। তোমরা ফিজিক্সেও হয়তো ইউনিট শুরু করেছো। বলছি যে এখানে কোনো ভলিউম টার্ম আছে? এক্সপ্রেশনে কোনো ভলিউম টার্ম ভি দেখতে পাচ্ছ? নেই নিশ্চয়ই। না স্যার। বেশ, স্পিকারটা একটু অফ করে দাও তাহলে। স্পিকারটা একটু কাইন্ডলি অফ করে দাও। ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ মোল ফ্রাকশন, যেগুলো পরীক্ষার সময় যদি এমসিকিউতে দিয়ে দেয় বা কম্পিটিটিভ এক্সামে, তার জন্য তো আমি লিখে দিচ্ছি, একটু মাথায় রাখবে।
যে মোল ফ্রাকশনকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। মোল ফ্রাকশন একটা ইউনিট লেস কোয়ান্টিটি, no volume term involved, no volume term is involved, that's why this is temperature independent concentration term, independent। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় শর্ট কোশ্চেন এই পয়েন্টটা থেকে, ঠিক আছে। আর তোমার কি হচ্ছে গিয়ে এইটাও ইম্পর্টেন্ট, যতগুলোই কম্পোনেন্ট থাকুক না কেন তাদের সকলের মিলিত যোগফল এক হবে, একের থেকে বেশি হবে না। বলো সবাই বুঝতে পারলে কিনা এইটুকু? কারো কোনো প্রবলেম হয়েছে? কারো কোনো প্রবলেম হয়েছে? স্যার 3 নাম্বার পয়েন্ট একটু কি বললেন আরেকবার বলুন। 3 নাম্বার পয়েন্ট তো হ্যাঁ স্যার। দেখো আমি লিখলাম 3 নাম্বার পয়েন্ট নো ভলিউম টার্ম ইনভলভড। একটু ভেবে দেখো, আমি x1 সমান লিখেছিলাম n1 বাই n1 প্লাস n2, আর x2 সমান লিখেছিলাম n2 বাই n1 প্লাস n2। বলো তো এখানে কোনো ভলিউম টার্ম আছে? ভি আছে? এখানে কোনো ভলিউম টার্ম আছে? না না স্যার। স্যার নেই। ভলিউম টার্ম নেই। মাথায় রাখবে, একটা শর্টকাট লজিক শিখিয়ে দিচ্ছি, যদি কেমিস্ট্রিতে কোথাও ভলিউম টার্ম থাকে তাহলে সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে, আর যদি ভলিউম টার্ম না থাকে, দেখো নো ভলিউম টার্ম ইজ ইনভলভ, নো লেখা আছে, হাইলাইট করো, তার মানে টেম্পারেচার কী হবে বলো তো? নির্ভরশীল নয়, উষ্ণতা নিরপেক্ষ, ইনডিপেন্ডেন্ট, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আমাদের আরেকটা টার্ম রয়েছে, আমরা সেটা বলে দিই এবার। সেটা হচ্ছে গিয়ে, আমি কেন তোমাদেরকে আগে আমি ভলিউম পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ, পিপিএম করালাম, বুঝতে পারলে? ও তিনটে সহজ ছিল, এটা একটু ডিফিকাল্ট হলো তার থেকে, তাই দেখো তোমাদের বুঝতে একটু প্রবলেম হলো, যে এটা একটু শক্ত লাগলো। পরেরটা আর একটুখানি একটু বুঝে নিও, আমি তো রিক্যাপচুলেট আবার করবো, কোনো চিন্তা নেই, তোমাদের অঙ্ক করিয়ে দেবো, তাহলে তোমাদের পুরো গ্রিপে চলে আসবে পুরোটা। আমরা এরপরে করব হচ্ছে, আরেকটা টার্ম ছিল আমাদের মোলারিটি, কথাটা ভুলই ফেলো না কিন্তু, এই কথাটা ইম্পর্টেন্ট। রয়ে হস্যি টয়ে হস্যি, RITY, এটা ইম্পর্টেন্ট, লিখছি না কিন্তু, LI নয় কিন্তু। আমি কয়েকটা টার্ম ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রথমে লিখে দিয়ে শুরু করে দিচ্ছি। মোলালিটি ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল M, বড় হাতের M দ্বারা প্রকাশ করা হয়। এর ইউনিট হচ্ছে মোল পার লিটার। দেখো লিটার মানেই দেখো তো একটা ভলিউম টার্ম, হ্যাঁ কি না বলো? লিটার মানেই তো ভলিউম টার্ম, আয়তন ব্যাপারে একটা সংক্রান্ত টার্ম তো। হ্যাঁ স্যার। তার মানে কি হবে বলো তো? টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তোমাকে একটু আগে শেখালাম যে ভলিউম থাকলেই টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমি এবার একটু ফোকাস করি, তুমি এই যে ইউনিটটাকে নিয়ে কাজকর্ম করলাম, মোল বা লিটার, এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, মানে পাপ আসতে পারে, স্যার মোলটা কোথা থেকে এসছে, লিটারটা কোথা থেকে আসছে? আমি সব ডিটেলসে যাব। মোল এসছে তোমার গিয়ে, মোলটা হচ্ছে কার? না সলিউটের, আর লিটারটা কার? না সলিউশনের। ওকে, এইটুকু ইনফরমেশন শুধুমাত্র মাথায় রাখো। এবার আমি তোমাকে বাকিটা আমি তোকে করাতে শুরু করি। দেখো একবার ভালো করে বুঝবো। আমরা যে ফরম্যাটে এগোতাম, প্রথমে কি লিখতাম? সলভেন্ট। সলভেন্টের মধ্যে আমি কি অ্যাড করে দেবো? সলিউট। আমাদের কি তৈরি হয়ে যাবে? সলিউশন। তার মানে একে রোল নাম্বার 1 দিয়েছিলাম, একে রোল নাম্বার 2 দিয়েছিলাম। তাহলে তুমি মনে মনে ভাবো যে স্যার W1 গ্রাম সলভেন্টের মধ্যে যদি W2 গ্রাম সলিউট অ্যাড করে দিই, এবং যদি আমাদের এখানে VML সলিউশন তৈরি হয়, ক্লিয়ার ব্যাপারটা? দেখো আমি কোনো ডেটা লিখিনি, নর্মালি লিখছি, একে W1 লিখলাম, একে W2 লিখলাম, এখানে VML লিখলাম। আর ধরো
যে সলভেন্টের মলিকুলার মাস যেহেতু সলভেন্টের আমি 1 দিয়েছি, তাই আমাকে এটা 1 লিখতে হবে। m1 গ্রাম পার মোল, তাহলে এটা কত হবে বলো তো, m2 গ্রাম পার মোল। তাহলে এইখান থেকে আমরা কি এই ইনফরমেশনটা পাবো না যে স্যার এটা মানে বোঝাচ্ছে সলিউটের মোল সংখ্যা এখনই আপনি শেখালেন সাপ্লাইড ওয়েট বাই মলিকুলার ওয়েট মোল। তো স্যার এটা কেন আপনি এইটুকু বার করলেন, এটাকে কেন বার করলেন না? কারণ দেখো আমাদের এই মোলটা লাগবে, কার লাগবে? সলিউটের। আর আয়তন লাগবে কার? সলিউশনের। দেখো সলিউশনের তো আমি আয়তন VmL পেয়ে গেছি, আর দেখো এখানে আমি মোল পেয়ে গেছি। বলো এটুকু বুঝতে পারলে কিনা? তাহলে এবার হয়ে যাবে, আর কিছু নেই। এটুকু ক্লিয়ার হয়েছে? সকলের ক্লিয়ার হয়েছে? স্যার এটা আরেকবার বলুন। কোনটা বলবো বলো তো? ওই যে সল্টের সঙ্গে সলভেন্টের যোগ হচ্ছে, ওই যে ওইখানটায় ওই গ্রাম পার মোল যেটা বললেন ওই। আমি তো গ্রাম একবারও আসিনি, যাই হোক ঠিক আছে, আমি বলে দিচ্ছি একবার। আমি জাস্ট একটু ব্যাক প্রসেস চালালাম যে এই জিনিসটার মোলারিটির ইউনিট হয় মোল পার লিটার। এই মোল শব্দটা সলিউটের জন্য আসে, আর লিটার এই শব্দটা আসছে সলিউশনের জন্য। তাই আমি ওই দুটোকেই টার্গেট করলাম। দেখো সলিউশনকে টার্গেট করেছি, সলিউটকে টার্গেট করেছি। এবার ধরে নিলাম প্রথমে যে একটা W1 গ্রাম সলভেন্টের মধ্যে, স্পিকারটা অফ করে দাও, W1 গ্রাম সলভেন্টের মধ্যে W2 গ্রাম সলিউট অ্যাড করলাম, দিয়ে একটা দ্রবণ তৈরি হলো। দ্রবণটা কত তৈরি হয়েছে না, VmL তৈরি হয়েছে। তুমি এটা অন্য কিছু লিখতে পারতে, তোমার চয়েস, তুমি তখন লিখছো তুমি। এবার যে সলিউটটা নিয়েছিলে তার আণবিক ভর M2, এখানে দেখো M1। দেখো একটু আগের স্লাইডে চলে যাও, দেখো তুমি বুঝতে পারবে আমরা এখানেও কিন্তু তাই নিয়েছিলাম। দেখো একবার এইভাবেই দেখো সব ফরম্যাটে একে একে আমি এগোবো। দেখো এর জন্য আমার এইটুকু দেখো N2 সমান কি ছিল, সাপ্লাইড ওয়েট বাই মলিকুলার ওয়েট। দেখো আমি এটা সাপ্লাইড ওয়েট বাই মলিকুলার ওয়েট লিখেছিলাম। এখানেও আমি সেটাই করলাম যে দেখো একবার আমি যেহেতু আমার সলিউটটা শুধুমাত্র লাগবে, আমার তো দরকার শুধুমাত্র এইটাকে, সলিউটটাকে, তাই আমি ওইটুকু কাজ করালাম। এবার একটা ঐকিক নিয়ম চালিয়ে দাও তোমরা। তুমি কি বললে স্যার আমি এটা দেখতে পাচ্ছি স্পষ্ট যে VmL solution contains W2 by M2 mole of solute, কিন্তু আমাকে প্রশ্নে চেয়েছে তাহলে 1 ml সলিউশন কতটা কন্টেন্ট করবে বলো তো, W2 by M2 বাই ভি, মানে 1 বাই ভি করতে পারো। আর আমার তোমাকে বার করতে হবে 1 লিটারে। 1 লিটার মানে তো রাখলে হবে না, এক্ষেত্রে যদি ইউনিটটা এমএলএ করছো তাই একে কনভার্ট করে নিয়ে কী করতে হবে, 1000 ml কতটা কন্টেন্ট করবে, তখন তোমার হয়ে যাবে W2 ইন্টু 1000 বাই, দেখো আমাদের আছে M2 ইন্টু ভি। তাহলে আমরা এই একটা ডেটা পেলাম, এই একটা ডেটা, এটাই তো আমাদের বেরিয়ে গেল। তুমি তাহলে কি পেলে বলো তো, এটাই তো আমাদের বেরিয়ে গেল মোলারিটি, মানে বড় হাতের M সমান সমান W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু ভি। ল্যাঙ্গুয়েজে লিখলে হয়ে যায় W2 মানে কি, মাস, কার মাস, 2 নাম্বার, 2 নাম্বার মানে কি সলিউট, ইন্টু 1000 বাই M2 মানে কি আণবিক ভর, অর্থাৎ মলিকুলার মাস অফ 2 নাম্বার, 2 নাম্বার মানে কার, সলিউটের। আর ভি মানে কি, ভি মানে হচ্ছে গিয়ে ভলিউম অফ কার না, সলিউশন। কোন ইউনিটে, ml ইউনিটে। তাহলে দেখো এখানে এত এত ভলিউম টার্ম আছে, এই যে ভলিউম টার্মটা চলে এসছে, ভলিউম টার্ম চলে এসছে, তাই সিন্স ভলিউম টার্ম is involved, that's why molarity is temperature dependent। বলো বুঝতে পারলে কিনা? একটু ডিফিকাল্ট, যেহেতু তোমরা একদম প্রথম শিখছো, তো ছোট ক্লাসে শেখোনি, এটা ক্লাস 9-এ দ্রবণ চ্যাপ্টারে ছিল, বাট তোমরা এতটা পড়োনি বা তোমাদেরকে পড়ানো হয়নি, কিন্তু একটু ডিফিকাল্ট, বাট বুঝতে পারলে নাকি বলো একবার। কোনো সমস্যা আছে না? একবার রেকর্ডিং ক্লাসটা করে খাতায় কলমে লিখে দেখে তারপর আমাকে নেক্সট ক্লাসে বলবে কোনটা।
অ্যান্সার পেলাম না। বলছি যে কারো কোনো প্রশ্ন আছে? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। বলছি কোনো ডাউট আছে তোমাদের? না স্যার। না স্যার। বেশ, তাহলে তোমাদের যে কটা আমি কনসেন্ট্রেশন টার্ম তোমাদের আজকে লিখেছিলাম, দেখো আমাদের সলিউশনের যেটুকু তোমাদের সিলেবাসে ছিল আমার শেষ হয়ে গেল। দেখো মোলারিটিটা পড়িয়ে দিলাম, মোল ফ্র্যাকশন পড়িয়ে দিলাম, পিপিএম, মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ হয়ে গেল। এর পরের দিন আমরা বলো, আমরা নেক্সট ক্লাসে আমরা করব নিউমেরিক্যাল প্রবলেমস। এখান থেকে অঙ্ক করব অনেক নিউমেরিক্যাল প্রবলেমস রিলেটেড টু কনসেন্ট্রেটেড টার্মস, যেগুলো পড়লাম। আর তার সঙ্গে তোমাদের আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়াবো।